সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত। আজ আমরা জীববিজ্ঞান বিষয়ে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম। চতুর্থ অধ্যায়ের মূলত ম্যালেরিয়ার পরজীবী নিয়ে আমরা আলোচনা করতেছিলাম এবং ম্যালেরিয়া পরজীবীর অনেকখানি বিষয়ে আমরা অগ্রসর হয়েছি। তো সাবজেক্টে ঢোকার আগে তোমাদের একটা অর্ধবার্ষিক পরীক্ষার রুটিন দেওয়া হয়েছে এবং তোমরা দেখেছো প্রথমে একটা মাসিক পরীক্ষা তোমাদের নেওয়া হয়েছিল। ওই মাসিক পরীক্ষা যেভাবে নেওয়া হয়েছে ওই সিস্টেমে ওভাবেই অর্ধবার্ষিক পরীক্ষা নেওয়া হবে। যারা মাসিক পরীক্ষা দিয়েছো তারা অলরেডি অভিজ্ঞতা লাভ করেছো, আর যারা দাওনি তারা যারা দিয়েছে তাদের কাছ থেকে অভিজ্ঞতা লাভ করবে। তো তোমাদের এবং তোমরা জানো যে বোর্ড থেকে তোমাদের জন্য একটা শর্ট সিলেবাস করা হয়েছে এবং সেই শর্ট সিলেবাসের আলোকে তোমাদের প্রথম সাময়িক পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষাটা নেওয়া হবে। তোমাদের ভর্তির সময় একটা প্রসপেক্টাস দেওয়া হয়েছিল, ওইখানে মোটামুটি একটা সিলেবাস দেওয়া ছিল যে অর্ধবার্ষিকে কতটুকু থাকবে, সেখান থেকে যতটুকু তোমাদের বর্তমান সিলেবাসে আছে সেই অনুযায়ী পড়াশোনা করো, তারপরে ফাইনালি একটা সিলেবাস দেওয়া হবে। তো মোটামুটি ওই রকমই থাকবে যেটা তোমরা প্রসপেক্টাসে পেয়েছো। আমরা এখন আমাদের পড়া শুরু করি। আমরা ম্যালেরিয়া পরজীবী নিয়ে শুরু করেছিলাম। তো যে জিনিসগুলো আমরা পড়েছি পূর্ববর্তী ক্লাসে সেগুলো একটু মনে করো। প্রথমত আমরা পড়েছিলাম যে ম্যালেরিয়া পরজীবী কি, ম্যালেরিয়া পরজীবী কত ধরনের ম্যালেরিয়া পরজীবী আছে, তাদের সুপ্তাবস্থাকাল কীরকম, সুপ্তাবস্থা বলতে আমরা কি বুঝি, এরপর ম্যালেরিয়া রোগ হলে তাদের লক্ষণসমূহ কী কী, যে সমস্ত লক্ষণ দিয়ে আমরা ম্যালেরিয়া রোগ শনাক্ত করতে পারি সে সমস্ত বিষয় আমরা আলোচনা করেছিলাম। এরপর ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র শুরু করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে ম্যালেরিয়ার ক্ষেত্রে ম্যালেরিয়ার জীবনচক্র সম্পন্ন করার জন্য দুইটা পোষকের দরকার হয়, একটা হচ্ছে মানবদেহ আর একটা হচ্ছে মশকির দেহ। এই দুইটা জীবনচক্রের একটা অংশ আমরা পড়েছি, এর পূর্ববর্তী ক্লাসে আলোচনা করা হয়েছে। মানবদেহে চক্র যে অংশটা, সেই অংশটা আলোচনা করা হয়েছে, বা যৌন জনন চক্রটা আলোচনা করা হয়েছে। এবং মানবদেহ দুইটা আবার ভাগ আছে, একটা হচ্ছে হেপাটিক সাইজোগনি আর একটা ইরেথ্রোসাইটিক সাইজোগনি। তো এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করেছিলাম এবং সর্বশেষ যেটা ছিল ইরেথ্রোসাইটিক সাইজোগনির সর্বশেষ প্রোডাক্ট ছিল গ্যামেটোসাইট, অর্থাৎ মাইক্রোগ্যামেটোসাইট এবং ম্যাক্রোগ্যামেটোসাইট। মাইক্রোগ্যামেটোসাইট হলো পুংগ্যামেট এবং ম্যাক্রোগ্যামেটোসাইট হলো স্ত্রী গ্যামেট। আমরা এইখান থেকে পরবর্তী ধাপে যাব। তো এরপরে এই যে পুংগ্যামেট স্ত্রী গ্যামেট তৈরি হয়, এগুলো কোথায় থাকে? মানুষের রক্তে থাকে। তো মশক যখন মানুষের রক্ত শোষণ করে, শোষণ করলে সেই রক্তের সাথে এই ম্যালেরিয়া জীবাণুগুলো তার দেহের ভিতরে চলে যায়। কোথায় চলে যায়? ম্যালেরিয়ার পাকস্থলী, যেটা ম্যালেরিয়ার মশার পাকস্থলী। তো তোমরা বায়োলজি সেকেন্ড পেপারে পড়েছো যে মশা হচ্ছে একটা আর্থ্রোপড পর্বের প্রাণী এবং তার পাকস্থলীকে বলা হয় ক্রপ। এই ক্রপের ভিতরেই আমাদের পরবর্তী অংশ যেটা মশকির দেহে যে চক্রটা বা যৌন চক্র, এই চক্রটা শুরু হয়। তাহলে শুরুটা কিভাবে হয়? এখানে একটা ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটা মূলত হচ্ছে মশকির ক্রপের একটা ছবি। মশার পিছনের দেহ দেখবে এরকম, মশার পিছনে এরকম অংশ থাকে, মাথার এইদিকে মুখমণ্ডল, অন্যান্য উপাঙ্গ যেগুলো এগুলো থাকে। তোমরা ঘাসফড়িংয়ে যে উপাঙ্গ পেয়েছো এগুলো ওই একই গ্রুপের, এই জন্য ঘাসফড়িংয়ের ভিতরেও যা আছে এখানে মূলত তাই আছে। তো ঘাসফড়িংয়ের পাকস্থলী বা এদের পাকস্থলী একই এবং এটাকে ক্রপ বলা হয়। এবং এই ক্রপের ভেতরে দেখো যখন রক্ত শোষণ করলো, তো রক্ত শোষণ করার পরে এটা হচ্ছে মাইক্রোগ্যামেটোসাইট। তো একই সাথে মাইক্রোগ্যামেটোসাইট এবং ম্যাক্রোগ্যামেটোসাইট দুইটাই ক্রপে প্রবেশ করে। তাহলে এটা হচ্ছে মাইক্রোগ্যামেটোসাইট বা আমরা বলতে পারি পুংগ্যামেট। পুংগ্যামেটের নিউক্লিয়াসটা সাধারণত একটু বড় থাকে এবং সাইজে একটু ছোট থাকে। তাহলে একই সাথে পুংগ্যামেট প্রবেশ করে এবং পুংগ্যামেটের সাথে ম্যাক্রোগ্যামেটোসাইট যেটা, সে ম্যাক্রোগ্যামেটোসাইটও প্রবেশ করে।
তবে এইটার নিউক্লিয়াসটা থাকবে ছোট। ঠিক আছে, তাহলে আমাদের মানবদেহের ক্রপে রক্তের সাথে মাইক্রোগ্যামেটোসাইট এবং ম্যাক্রোগ্যামেটোসাইট উভয়টা প্রবেশ করে। এরপরে এই মাইক্রোগ্যামেটোসাইটের নিউক্লিয়াসটা বারবার বিভাজিত হয়, একাধিকভাবে 2 থেকে 8টা তৈরি হয়। যে একবার যদি বিভাজিত হয় তাহলে 2টা তৈরি করে, 2বার হলে 4টা তৈরি করে, 4টা 3বার হলে ওই 4টা থেকে আবার 8টা তৈরি হয়। এভাবে 2 থেকে 8টা নিউক্লিয়াস তৈরি করে। এগুলো হচ্ছে নিউক্লিয়াস। এই একটা থেকে এখানে আমরা যেমন দেখালাম যে 6টা নিউক্লিয়াস হইল, এরকম 6টা নিউক্লিয়াস তৈরি হয়। 6টা নিউক্লিয়াস তৈরি হয় এবং নিউক্লিয়াসগুলা মাইক্রোগ্যামেটোসাইটের পরিধি বরাবর এসে অবস্থান করে। এখানে যেভাবে দেখতেছো এটা হচ্ছে পরিধি বরাবর অবস্থান করতেছে, এবং যে জায়গাটায় নিউক্লিয়াসটা অবস্থান করে এই জায়গায় একটু উপবৃদ্ধির মতো তৈরি হয়, তো উপবৃদ্ধি সৃষ্টি করে। উপবৃদ্ধি সৃষ্টি করার পরে এই উপবৃদ্ধিগুলো আসলে ক্রমান্বয়ে বড় হইতে থাকে, এভাবে বড় হইতে থাকে। তো বড় হয়ে এই যে দেখতেছে এখানে প্রত্যেকটা এক একটা লম্বাটে মাকুর মতো অংশ গঠন করে, এর ভিতরে এটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে যদি 6টা নিউক্লিয়াস থাকে তাহলে 6টা এরকম মাকুর মতো অংশ গঠন করে, এবং এদের প্রত্যেকটাকেই বলা হয় পুংগ্যামেট। এগুলো হচ্ছে পুংগ্যামেট, বা আমরা বলতে পারি মাইক্রোগ্যামেট। মাইক্রোগ্যামেট তাহলে অনেকটা কিসের মতো, ফ্লাজেলার মতো এখানে তৈরি হচ্ছে। দেখো এইগুলো উপবৃদ্ধির মতো বের হয়, উপবৃদ্ধিগুলো একটা ফ্লাজেলার মতো অংশে পরিণত হয়, যার জন্য এই যে পুরো স্ট্রাকচারটা এটাকে বলা হয় এক্সফ্লাজেলেশন। যতগুলো নিউক্লিয়াস থাকবে ততগুলো এরকম ফ্লাজেলার নয় অঙ্গ গঠন করবে, এবং এই ফ্লাজেলার নয় অংশ যেটা এটা মূলত হচ্ছে ম্যাক্রোগ্যামেট বা পুংগ্যামেট। এরপর আমরা দেখি যে ম্যাক্রোগ্যামেটের কি পরিবর্তন ঘটে। ম্যাক্রোগ্যামেটের ক্ষেত্রে নিউক্লিয়াসটা একদিকে সরে আসে, এরকম নিউক্লিয়াসটা একদিকে সরে আসে, এবং সরে আসার পরে এই জায়গা থেকে যেদিকে সরে আসে ওই জায়গায় একটা উপবৃদ্ধির মতো তৈরি হয়। এরকম একটা উপবৃদ্ধির মতো তৈরি হয়। এই উপবৃদ্ধিটাকে বলা হয় কোণ। ঠিক আছে, তাহলে এখানে খুব একটা পরিবর্তন ঘটে না, শুধুমাত্র নিউক্লিয়াসটা এক প্রান্তে চলে আসে, এবং যে প্রান্তে চলে আসে সাধারণত ওই প্রান্তের দিকে একটা উপবৃদ্ধির মতো তৈরি হয়, উপবৃদ্ধিটাকে কোণ বলা হয়। পরবর্তীতে এই কোণটা আসলে মূলত হচ্ছে শুক্রাণু পুংগ্যামেট ধরার জায়গা, মানে এখানে এসে পুংগ্যামেট সংযুক্ত হয়। কোণ যে জায়গাটা থাকে এটা হচ্ছে শুক্রাণু ধরার জায়গা বলা যায়, বা শুক্রাণু অথবা মাইক্রোগ্যামেট অথবা পুংগ্যামেট যেটা বলো, সবগুলো এই কোণে এসে সংযুক্ত হয়। এটা হচ্ছে সংযুক্ত হওয়ার স্থান। তাহলে এখান থেকে একটা মাইক্রোগ্যামেট এসে এখানে সংযুক্ত হবে, এখানে সংযুক্ত হলো। তাহলে এই যে সংযুক্ত হলো, তাহলে এই সংযুক্ত হওয়ার এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাই হলো নিষেধ। তাহলে এখানে মাইক্রোগ্যামেট এবং ম্যাক্রোগ্যামেট দুইটা একত্রিত হয়ে এটা হচ্ছে ম্যাক্রোগ্যামেট, দুইটা একত্রিত হয়ে নিষেক প্রক্রিয়া সম্পন্ন করলো। নিষেক প্রক্রিয়া সম্পন্ন করার পরে এই জাইগোটটা কিছুটা সময় ধরে এই যে ক্রোপের নিচের দিকে অবস্থান করে। ক্রোপের একবারে বাইরের যে একটা আবরণী থাকে, আবরণী একটা আবরণী লেয়ার যে থাকে, এই লেয়ারে অবস্থান করে, এবং লেয়ারে অবস্থান করলে এটা একটু লম্বাটে আকার ধারণ করে। এটা অনেকটা এরকম লম্বাটে আকার ধারণ করে। এটাকে বলা হয় উকিনেট। তো এই পর্যন্ত হচ্ছে ক্রোপের ভিতরে
নিষেক প্রক্রিয়া সম্পন্ন হলো। তাহলে ম্যাক্রোগ্যামেট এবং মাইক্রোগ্যামেট এগুলো ছিল মূলত হ্যাপ্লয়েড। তাহলে এই হ্যাপ্লয়েড স্টেজ পার হয়ে যখন এখানে নিষেকের মাধ্যমে জাইগোট তৈরি করে, এই জাইগোট তৈরি করার পরে এটা ডিপ্লয়েড অবস্থায় পরিণত হলো। তাহলে এখানে এই অবস্থাটা হচ্ছে ডিপ্লয়েড, বাকি সম্পূর্ণটা হচ্ছে হ্যাপ্লয়েড। এরপরে এটা উকিনেটে পরিণত হয়, লম্বাটে হয়, উকিনেটে পরিণত হয়। এই উকিনেটে পরিণত হওয়ার পরে পরবর্তীতে সেই প্রাচীর ভেদ করে বাইরের প্রাচীরে এসে অবস্থান করে, ক্রপের বাইরের দিকে এসে অবস্থান করে। এটা মূলত এখানে বের হওয়ার জন্য একটু লম্বাটে হয়, তখন বাইরে এসে এভাবে বাইরে এসে অবস্থান করে। তাহলে এইটাকে বলা হয় তরুণ উসিস্ট। তরুণ সিস্টেম ক্রপের বাইরে এসে অবস্থান করলো। তো বাইরে এসে অবস্থান করার পরে এটা চারদিকে একটা এরকম আবরণী তৈরি করে, আবরণীর মতো থাকে। তাহলে সিস্ট বলতে আমরা কি বুঝি? সিস্ট হচ্ছে সাধারণত দেখা গেল যে কোনো স্পোরের চারিদিকে একটা পুরো একটা আবরণী তৈরি করলে ওটাকে সাধারণত সিস্ট বলা হয়। এটা তো আমরা শৈবাল ছত্রাকের ক্ষেত্রে দেখতে পাবো। তো এখানেও উকিনেটটা বাইরে বের হয়ে আসে, ক্রপের প্রাচীর ভেদ করে ক্রপের বাইরের অংশে চলে আসে এবং এখানে একটা আবরণী দ্বারা আবদ্ধ হয় এবং এটাকে বলা হয় তরুণ উসিস্ট। অর্থাৎ উসিস্টটা এখনও পূর্ণাঙ্গ অবস্থায় রূপান্তরিত হয়নি। এরপরে এই নিউক্লিয়াসের ফ্রি ডিভিশন, যেটা মুক্ত বিভাজন করতে থাকে। অর্থাৎ একটা নিউক্লিয়াস বিভাজিত হয়ে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করতে থাকে। এভাবে একটা নিউক্লিয়াস বিভাজনের মাধ্যমে অসংখ্য নিউক্লিয়াস তৈরি হয়। পরবর্তী ধাপে প্রত্যেকটা নিউক্লিয়াসের চারদিকে সাইটোপ্লাজম জমা হয়। এরকম যতগুলো নিউক্লিয়াস তৈরি হবে প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম জমা হয়। সাইটোপ্লাজম জমা হয়ে মূলত এক একটা কোষে পরিণত হয়। তাহলে এইগুলাই আসলে হচ্ছে স্পোরোজয়েটের প্রাথমিক অবস্থা। তাহলে এটা হচ্ছে তরুণ উসিস্ট, এটা হচ্ছে উসিস্টের দ্বিতীয় পর্যায় এবং এটাও ক্রমবর্ধমান উসিস্ট বা ডেভেলপিং উসিস্ট আমরা বলতে পারি, যে পরিস্ফুটনরত উসিস্ট। এরপরে এই যে প্রত্যেকটা সেল, এটার ভিতরে যে প্রত্যেকটা সেল, এই সেলগুলো লম্বাটে হয়। প্রত্যেকটা কোষ এরকম লম্বাটে মাকু আকৃতির কোষে পরিণত হয়। এই মাকু আকৃতির এই কোষগুলোকে বলা হয় স্পোরোজয়েট। তাহলে স্পোরোজয়েট যখন উৎপন্ন হয় তখন এইটাই আসলে, তাহলে এইগুলোই মূলত হচ্ছে কি উসিস্ট। ঠিক আছে? তাহলে এখানে কি হলো যে তরুণ উসিস্টের যে নিউক্লিয়াসটা ছিল সেই নিউক্লিয়াসের মুক্ত বিভাজন হয়ে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করে এবং এই নিউক্লিয়াসগুলো চারিদিকে সাইটোপ্লাজম, কিছু কিছু পরিমাণে সাইটোপ্লাজম এসে জমা হয়, প্রত্যেকটা একটা কোষে পরিণত হয় এবং এই কোষগুলোই মূলত পরবর্তীতে স্পোরোজয়েটে রূপান্তরিত হয়। স্পোরোজয়েটে রূপান্তরিত এগুলো মাকি আকৃতির লাভ করে, অর্থাৎ স্পোরোজয়েট অবস্থাটা হচ্ছে মাকু আকৃতির কোষ। এই স্পোরোজয়েটগুলা যখন পূর্ণাঙ্গ পরিণত হয়ে যায়, পরিণত হয়ে গেলে
এই যে প্রাচীর বিদীর্ণ হয়ে যায়, ওসিস্টের যে প্রাচীর থাকে এই প্রাচীরগুলো বিদীর্ণ হয়ে যায়, বিদীর্ণ হয়ে এগুলো বাইরে বের হয়ে আসে। বের হয়ে আসলে এগুলো কোথায় যায়? এগুলো পরবর্তীতে মশকির ক্রোপের বাইরের অংশ থেকে এটা হিমোসিলে চলে যায়। হিমোসিল থেকে পরবর্তীতে, হিমোসিল কি এটা তোমরা জীববিজ্ঞানের পড়বে, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র পড়বে। তো সেখান থেকে মশকির ক্রোপের যে বাইরের প্রাচীর অংশ থেকে পরবর্তীতে স্পোরোজয়েডগুলো হিমোসিলে চলে যায়। হিমোসিল থেকে এগুলো আস্তে আস্তে পরিবাহিত হয়ে মশার লালা গ্রন্থিতে গিয়ে জমা হয়। তো মশার লালা গ্রন্থিতে জমা হয়, এটা অনেকদিন ওখানে অবস্থান করতে পারে। পরবর্তীতে যখন এই মশকিটা কোনো একটা মানুষকে কামড়ায়, অর্থাৎ তার রক্ত যখন শোষণ করে, তখন ওই লালার সাথে যখন শোষণ করে তখন মূলত কি হয় যে ওরা, আমরা যেটাকে বলি কামড় দেওয়ার আগে, মশা কামড় দেওয়ার আগে বা তার সুর যেটা থাকে সেটা মানবদেহে প্রবেশ করার আগে একটু লালা বের করে ওই জায়গাটা আসলে একটু অবশ করে ফেলে। ওখানে একটা কি বলে বিষাক্ত টক্সিক জাতীয় সাবস্টেন্স থাকে। তো ওই লালাটা যখন বের করে ওই লালার সাথে এই স্পোরোজয়েডগুলো মানুষের রক্তে প্রবেশ করে থাকে। এবং দেখা গেছে যে এক একটা মশকির থলিতে 3,26,000 পর্যন্ত স্পোরোজয়েড থাকতে পারে। এবং একবার যখন কামড় দেয় সে এক কামড়ে 10% স্পোরোজয়েড চলে যেতে পারে। তাহলে 3,26,000 যদি হয় তার 10%-এ কত হয় হিসাব করো। তাহলে একবার যদি মশায় কামড়ায় তাহলে কতগুলো স্পোরোজয়েড মানুষের দেহে প্রবেশ করতে পারে। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের মানব দেহে তোমার ম্যালেরিয়া জীবাণুর জীবনকাল। তাহলে প্রথম অংশ হচ্ছে ক্রোপের ভিতরে। তাহলে ক্রোপের ভিতরের অংশ দেখো, পুরো অংশটাই মূলত হ্যাপ্লয়েড। এখানে তোমাদের আগে বলছিলাম যে এটা হ্যাপ্লয়েড, এটা হ্যাপ্লয়েড, এবং সবগুলো হচ্ছে কি গ্যামেট। গ্যামেট তৈরি হচ্ছে এখানে ম্যাক্রো গ্যামেটোসাইট আসছিল, সে ম্যাক্রো গ্যামেটোসাইটে পরিণত হয়ে গ্যামেটে পরিণত হচ্ছে, মানে রূপান্তরিত হয়ে গ্যামেটে পরিণত হচ্ছে। তাহলে এই অংশকে বলা হয় গ্যামেটোগনি। ক্রোপের ভিতরের যে অংশটা তার জীবনচক্রের সেই অংশটা হচ্ছে গ্যামেটোগনি। এবং এই গ্যামেটোগনি হওয়ার পর যে উকিনেট তৈরি হয়, উকিনেটটা বাইরে বের হয়ে যাওয়া দেখো ছোটো ছোটো স্পোরের মতো কোষ তৈরি হয়, আমরা স্পোরোজয়েড বলছি, স্পোরোজয়েড তৈরি হয়। তাহলে এই জন্য বাইরের যে অংশটা সেই অংশের নাম হচ্ছে স্পোরোগনি। স্পোরোগনি। তাহলে আমরা কি দেখছি যে মশকির দেহে একটা ম্যালেরিয়া জীবাণুর দুইটা দশা অবস্থিত, একটা হচ্ছে গ্যামেটোগনি, আবার একটা হচ্ছে স্পোরোগনি। তো গ্যামেটোগনি হচ্ছে ক্রোপের ভিতরে এবং স্পোরোগনি হচ্ছে ক্রোপের বাইরের অংশটা। তো এ পর্যন্ত হচ্ছে আমাদের ম্যালেরিয়া জীবাণুর জীবনচক্র। তাহলে পুরো জীবনচক্রের ভিতর আসলে এখানে তোমাদের আরেকটা কথা বলা হয় না, সেটা হচ্ছে এখানে যে তরুণ ওসিস্টের যে নিউক্লিয়াস, এখানে যে ডিভিশনগুলো হচ্ছে, যা কোন ধরনের ডিভিশন হয়, মিওসিস না মাইটোসিস? এখানে মূলত প্রথমত মিওসিস হয়। কারণ হচ্ছে এইখানে নিষেকের ফলে এটা একটা ডিপ্লয়েড কোষ তৈরি হলো, এই যে উকিনের যেটা একটা ডিপ্লয়েড কোষ, ওসিষ্ট ডিপ্লয়েড কোষ। তারপরে এখানে মিওসিস হয়, মিওসিস হয়ে কোষগুলো আবার হ্যাপ্লয়েডে পরিণত হয়ে যায়। তাহলে মশকির জীবনচক্রে মূলত এই অল্প সময়টাই হচ্ছে ডিপ্লয়েড অংশ, আর বাকি সময়টা দেখো, বাকি পুরো সময়টাই হ্যাপ্লয়েড অংশ। তো জীবনচক্র সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা তোমরা উল্লেখ করতে পারো। এরপরে আমরা দেখব ম্যালেরিয়ার প্রতিকার, কিভাবে আমরা ম্যালেরিয়া রোগ থেকে বাঁচতে পারি। কিভাবে ম্যালেরিয়া রোগ প্রতিকার করা যায়? মূলত ম্যালেরিয়া যে কোনো রোগের ক্ষেত্রেই
প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করাই সবচেয়ে ভালো। তাহলে সেক্ষেত্রে কী কী প্রতিরোধ ব্যবস্থা আমরা করতে পারি? তাহলে সরাসরি আমরা যদি মশকি, যেহেতু স্ত্রী এনোফিলিস মশকি ম্যালেরিয়া জীবাণু ছড়ায়, সুতরাং এই মশকিটাকে যদি আমরা নিধন করতে পারি তাহলে সেটা হচ্ছে সবচেয়ে প্রতিরোধের ভালো উপায়। এখন এই মশকিগুলো কিভাবে নিধন করা যায়? প্রথমত জনন ক্ষেত্র ধ্বংস করা। কোথায় স্ত্রী এনোফিলিস মশকি জন্মায়? তোমাদের সবারই মোটামুটি একটা ধারণা আছে যে মশা সাধারণত বদ্ধ পানিতে অথবা পচা আবর্জনা যে জায়গায় থাকে সেই জায়গায় অথবা অন্ধকারাচ্ছন্ন স্থানে, এই সমস্ত জায়গায় সাধারণত মশার ডিম পাড়ে। বদ্ধ পানিতে, বেশিরভাগ ক্ষেত্রে বদ্ধ পানিতে ডিম পাড়ে। তো আমরা যদি এদের জনন ক্ষেত্রগুলো, অর্থাৎ কোন জায়গায় ডিম পাড়ে, বদ্ধ পানি, তারপর পচা পানি অথবা অন্ধকারাচ্ছন্ন কোনো জায়গা যদি থাকে, এই সমস্ত জায়গা, বিশেষ করে পানিতে এরা ডিম পাড়ে বেশি, তাহলে এই জনন ক্ষেত্রগুলো যদি আমরা ধ্বংস করতে পারি, অর্থাৎ যেমন আমাদের বাড়ির আশেপাশে ছোট ছোট পাত্র থাকে বা ছোট ছোট গর্ত থাকে, সেখানে দেখা গেল যে পানি জমে, সেই জমা পানিতে মশার একটা উর্বর একটা জনন ক্ষেত্র হয়, সেটা তোমরা খেয়াল করলেই দেখবা। তো এই জনন ক্ষেত্রগুলো যদি আমরা ধ্বংস করে ফেলি, অর্থাৎ পানি যদি জমতে না দেই, কোনো বাটিতে যদি পানি জমে সে পানি আমরা ফেলে দিই, বা কোথাও ছোট ছোট নালা যদি থাকে সেই নালার থেকে পানিগুলো যদি অপসারণ করি, অথবা ওই নালাগুলো ছোট ছোট গর্তগুলো যদি ভরাট করে ফেলি, অথবা দেখা যায় যে আমাদের দেশে যে ড্রেন, শহরের ক্ষেত্রে যে ড্রেনেজ ব্যবস্থা, ড্রেনের ভিতর প্রচুর পরিমাণে মশা জন্মায়, তো ড্রেনগুলোকে যদি ঢেকে দেওয়া যায় তাহলে এই সমস্ত ভাবে জনন ক্ষেত্রগুলো ধ্বংস করা যায়। তারপরে আছে লার্ভা ও পিউপা। লার্ভা ও পিউপা হচ্ছে মশার রূপান্তরের, অর্থাৎ ডিম থেকে বাচ্চা ফোটা তারপর পূর্ণাঙ্গ মশার রূপান্তরের দুইটা ধাপ, লার্ভা এবং পিউপা। এই দুইটা সহজেই ধ্বংস করা যায়। সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে পানিতে, যেহেতু এদের জননক্ষেত্র, পানিতে লার্ভা পিউপাগুলো হয়, পানিতে যদি কেরোসিন বা তেল জাতীয় এই জাতীয় কিছু যদি দেওয়া হয়, কেরোসিন বা পেট্রোল অথবা তেল জাতীয় কোনো কিছু যদি ছড়াই দেওয়া হয়, তাহলে এগুলো সাধারণত কী হয়, পানির উপরে ভাসমান অবস্থায় থাকে। পানির উপর যখন ভাসমান অবস্থায় থাকে তখন বাতাসের অক্সিজেনের সাথে পানির অক্সিজেনের ঘাটতি দেখা যায়। তো এই যখন অক্সিজেনের ঘাটতি দেখা গেলে এগুলো অটোমেটিক জীবগুলো শ্বসনের অভাবে, শ্বসনের জন্য যে অক্সিজেন দরকার হয় সেই অক্সিজেনের অভাবে অটোমেটিক এমনিতেই মারা যায়। অর্থাৎ তাহলে এটা একটা, যে আমরা যদি তৈল জাতীয় জিনিস ব্যবহার করি তাহলে সেই স্তর ভেদ করে অক্সিজেন যেতে পারবে না এবং লার্ভা পিউপা অটোমেটিক মারা যাবে। তবে ইদানিং আরেকটা জিনিস ব্যবহার করা হচ্ছে বা করা যায়, সেটা হচ্ছে জুভেনাইল হরমোন নামে এক ধরনের হরমোন আছে। এই হরমোনটা যদি প্রয়োগ করা হয় তাহলে যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে। অর্থাৎ আমি যখন জুভেনাইল হরমোনটা অ্যাপ্লাই করব, প্রয়োগ করব, তখন যদি মশার লার্ভা অবস্থায় থাকে তাহলে সে আজীবন লার্ভাই থাকবে, সে কখনো পূর্ণাঙ্গ হবে না। অথবা যদি সে পিউপা অবস্থায় থাকে তাহলে সে পিউপাই থাকবে, কখনো পূর্ণাঙ্গ মশায় পরিণত হবে না। আর পূর্ণাঙ্গ মশায় যদি পরিণত না হয় তাহলে রোগ জীবাণু ছড়ানোর কোনো আশঙ্কা নাই। তাহলে লার্ভা পিউপা যদি আমরা ধ্বংস করতে না পারি তাহলে পূর্ণাঙ্গ মশাই ধ্বংস করতে হবে। পূর্ণাঙ্গ মশা ধ্বংস করার অনেক ধরনের উপায় আছে। সবচেয়ে ভালো উপায় হাত দিয়ে তালি দিয়ে মারা, আর হচ্ছে ইলেকট্রিক ব্যাট আছে, ব্যাট দিয়ে মারা যায়। আর প্রতিরোধের উপায় আছে, দেহের যে অনাবৃত অংশগুলো আছে এই অনাবৃত অংশগুলো তোমরা জানো যে ইদানিং বিভিন্ন ধরনের ক্রিম বা লোশন পাওয়া যায়, এগুলো ব্যবহার করলে সেক্ষেত্রেও মারা যায়। তারপর আছে অ্যারোসল ব্যবহার করা যায়। এরপরে আমরা সবচেয়ে বেশি যেটা ব্যবহার করি
সবচেয়ে সহজ এবং কম দামি যেটা কম সেটা হচ্ছে কয়েল ধরানো। বিভিন্ন ধরনের বাজারে বিভিন্ন ধরনের কয়েল ধরা যায়। তাহলে সে কয়েল জ্বালালে মশা সাধারণত ভালো কয়েল হলে মারা যায়, আর যদি ভেজাল কয়েল হয় তাহলে তো মারা যাবে না। আর সর্বশেষ যেটা নিয়ে আমরা আলোচনা করব, এগুলো সব হলো মশাকে নিধন করা। তাহলে মশাকে নিধন না করে আমরা কি করতে পারি? আত্মরক্ষা করা, নিজেদেরকে আত্মরক্ষা করা দংশনের হাত থেকে। আত্মরক্ষা এটারও সবচেয়ে বড় উপায়, যখন আমরা ঘুমাবো তখন মশারি টানিয়ে ঘুমাবো। তাহলে মশারি টানানো থাকলে মশা আর কামড়াতে পারবে না। মশা কামড়াতে না পারলে স্বাভাবিকভাবে ম্যালেরিয়ার জীবাণু আমাদের আক্রমণ করতে পারবে না। এছাড়া ঘরের দরজায় যদি ব্যবহার করা যাবে না, জানলায় নেট ব্যবহার করতে পারি আমরা। দরজা বন্ধ রেখে জানলা যদি খোলা রাখতে হয়, সেক্ষেত্রে জানলায় আমরা নেট ব্যবহার করতে পারি। নেট ব্যবহার করলে বাইরে থেকে মশা প্রবেশ করবে না। আর একটা আছে যে গোয়াল ঘর, গরুর যে গোয়াল ঘর আছে, গোয়াল ঘর সাধারণত ওখানে মশার বিচরণ ক্ষেত্র বা প্রজনন ক্ষেত্র সহজে হয়। গোয়াল ঘর থেকে বাসঘর দূরে রাখা বা গোয়াল ঘর যতটা সম্ভব দূরে রাখা, এভাবে আত্মরক্ষা করা সম্ভব। আর সর্বশেষ যেটা চিকিৎসা, ম্যালেরিয়া রোগাক্রান্ত যদি কেউ হয় তাহলে তাকে সম্পূর্ণভাবে এমন আলাদা ব্যবস্থায় রাখতে হবে এবং এমনভাবে রাখতে হবে যাতে ওই ম্যালেরিয়া আক্রান্ত রোগীকে কোনোভাবে মশা কামড়াতে না পারে। কারণ মশা যদি রোগীকে কামড়ায় তাহলে দেখা যাবে যে ওই রোগীর দেহ থেকে স্পোরোজয়েডগুলো এসে, যেমন মাইক্রোগ্যামেটোসাইড যেটা তোমাদের দেখালাম, সেই গ্যামেটগুলো এসে সহজেই ছড়াবে। তাই একটা মশার ভিতর যদি প্রবেশ করে, সেই মশা যদি বাসার আরেকজনকে কামড়ায় তাহলে সহজেই রোগগুলো ছড়ায় পড়বে। তাহলে সবচেয়ে ভালো আগে যেটা করতে হবে যে ম্যালেরিয়া আক্রান্ত রোগীকে সম্পূর্ণ আলাদা রাখতে হবে যাতে সে মশায় কামড়াতে না পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা মশারির ভিতর সবাইকে রাখতে পারি। এরপর বিভিন্ন ডাক্তারের পরামর্শে বিভিন্ন ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে। সেক্ষেত্রে ক্লোরোকুইন, নিভাকুইন, ম্যাপোক্রিন, প্যালোড্রিন ইত্যাদি জাতীয় ঔষধ ব্যবহার করা হয়। তবে এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ এগুলো ব্যবহার করাই সবচেয়ে ভালো। ডাক্তার পরামর্শ ছাড়া ব্যবহার করলে হয়তো অন্য কোনো কিছু করতে পারে। এই জন্য সবসময় এই সমস্ত রোগীর ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত। তো আজকে এ পর্যন্ত আমাদের ম্যালেরিয়া জীবাণুর অংশ শেষ হলো। তো ম্যালেরিয়া জীবাণুর অংশ এখান থেকেও তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন থাকবে। তো সবাইকে ধন্যবাদ, পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।